গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের হিমুর রূপালী রাত্রি। আজ থাকছে প্রথম পর্ব। ফাতেমা খালা একটা চিরকুট পাঠিয়েছেন। চিরকুটে লেখা, হিমু, এক্ষুনি চলে আয়। ম্যানেজারকে পাঠালাম। খবরদার দেরি করবি না, খুবই জরুরি, ভেরি আর্জেন্ট। ইতি ফাতেমা খালা। ম্যানেজার ভদ্রলোক গম্ভীর মুখে বসে আছেন। তার গায়ে স্যুট, পায়ে কালো রঙের জুতা, মনে হয় আসার আগে পলিশ করে এনেছেন। জুতা জোড়া আয়নার মতো চকচক করছে। গলায় সবুজ রঙের টাই। বেশিরভাগ মানুষকেই টাই মানায় না, ইনাকে মানিয়েছে। মনে হচ্ছে ইনার গলাটা তৈরিই হয়েছে টাই পরার জন্য। ভদ্রলোক আফটারশেভ লোশন কিংবা সেন্ট মেখেছেন। মিষ্টি গন্ধ আসছে। তার চেহারাও সুন্দর, ভরাট মুখ, ঝকঝকে সাদা দাঁত। ভদ্রলোক অস্থির গলায় বললেন, বসে আছেন কেন? চলুন, দেরি হয়ে যাচ্ছে। আমি হাই তুলতে তুলতে বললাম, কোথায় চলব? ভদ্রলোক অতিরিক্ত রকমের বিস্মিত হয়ে বললেন, আপনার খালার বাসায়। আমি গাড়ি নিয়ে এসেছি। দেরি হবে, হাত মুখ ধোবো, চা নাস্তা করব। চা নাস্তা ম্যাডামের বাসায় করবেন। চট করে মুখটা ধুয়ে নিন। মুখ ধুতেও দেরি হবে, ঘন্টা 2 লাগবে। ভদ্রলোক আকাশ থেকে পড়ার মতো করে বললেন, মুখ ধুতে 2 ঘন্টা লাগবে? আমি আবারও হাই তুলতে তুলতে, এবারের হাইটা নকল হাই, বললাম, বেশিও লাগতে পারে। আমাদের এই মেসে একটা মোটে বাথরুম, 30 জন বোর্ডার। 30 জন বোর্ডারের সঙ্গে সবসময় থাকে গোটা 10 আত্মীয়, কিন্তু দেশের বাড়ির মানুষ। সব মিলিয়ে গড়ে 40 জন। এই 40 জনের সঙ্গে আমাকে লাইনে দাঁড়াতে হবে। সকালবেলার দিকে লম্বা লাইন হয়। 2 ঘন্টা অপেক্ষা করা সম্ভব না। আপনি গাড়িতে উঠুন, হাত মুখ আপনার খালার বাড়িতে ধুবেন। সেখানকার ব্যবস্থা অনেক ভালো। ভদ্রলোকের গলায় এখন হুকুমের সুর বের হচ্ছে। স্যুটটাই পরা মানুষ অবশ্যই নরম সুরে কথা বলতে পারে না। আপনাতেই তাদের গলার স্বরে একটা ধমকের ভাব চলে আসে। অবশ্যই স্যুট পরা মানুষ মিনমিন করে কথা বললে শুনতেও ভালো লাগে না। তাদেরকে ঘরজামাই মনে হয়। শ্বশুরবাড়ির স্যুটে পার্সোনালিটি আসে না। এ কি, এখনও বসে আছেন? বললাম না চলুন। আমি চৌকি থেকে নামতে নামতে বললাম, আজ কী বার? মঙ্গলবার। আমি আবারও ধপ করে চৌকিতে বসে পড়লাম। চিন্তিত ভঙ্গিতে বললাম, মঙ্গলবার যদি হয় তাহলে যাওয়া যাবে না। মঙ্গলবার যাত্রা নাস্তি। যাবেন না? জি না, আপনি বরং বুধবারে আসুন। বুধবারে আসব? জি, খনার বচনে আছে, বুধের ঘাড়ে দিয়ে পা, যথা ইচ্ছা তথা যা। ম্যানেজার চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। মনে হচ্ছে খনার বচন শোনা তার অভ্যাস নেই। তিনি মনে হয় খানিকটা রেগেও যাচ্ছেন। চোখ ছোট ছোট হয়ে গেছে। রাগলে মানুষের চোখ ছোট হয়ে যায়, আনন্দিত মানুষের চোখ হয় বড় বড়। হিমু সাহেব। জি। আপনাকে যেতেই হবে। ম্যাডাম আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। আমি না নিয়ে যাব না। আপনি লাইনে দাঁড়িয়ে হাত মুখ ধোন, চা নাস্তা খান, ইচ্ছে করলে আরও খানিকক্ষণ গড়াগড়ি করুন। আমি বসছি। 2 ঘন্টা কেন, দরকার হলে 7 ঘন্টা বসে থাকব। কিছু মনে করবেন না। নাস্তা কি নিজেই বানাবেন? জি না, ছক্কু দিয়ে যাবে। ছক্কুটা কে? বিসমিল্লা রেস্টুরেন্টের বয়। ছক্কু নাস্তা কখন দিয়ে যাবে? হাত মুখ ধুয়ে এসে উত্তর দিকের একটা জানলা খুলে দেব। এটাই হলো আমার সিগন্যাল। বিসমিল্লা রেস্টুরেন্ট থেকে আমার ঘরের জানালা দেখা যায়। ছক্কু আমার ঘরের জানলা খোলা দেখে বুঝবে আমি হাত মুখ ধুয়ে ফেলেছি। সে নাস্তা নিয়ে চলে আসবে। পরোটা ভাজি। কিছু মনে করবেন না, আমি এখনই জানলাটা খুলে দিই। আপনার হয়ে সিগন্যাল দিয়ে দিই নাস্তা চলে আসুক, নয়তো নাস্তার জন্য আবারও 1 ঘন্টা বসে থাকতে হবে। আগেভাগে জানলা খোলা ঠিক হবে না। আমার ঘরটা নর্দমার পাশে তো, বিকট গন্ধ আসবে। আপনি নতুন মানুষ, আপনার অসুবিধা হবে। শুধু রুমালে কাজ হবে না, গ্যাস মাস্ক পরতে হবে। ভদ্রলোক বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছু কিছু মানুষ আছে সহজে বিস্মিত হয় না। তারা যখন বিস্মিত হয় তখন দেখতে ভালো লাগে। এই ভদ্রলোক মনে হচ্ছে সেই দলের। তার বিস্মিত দৃষ্টি দেখতে ভালো লাগছে। তাকে আরও খানিকটা ভড়কে দিলে কেমন হয়? ম্যানেজার সাহেব, আপনার নাম কি? রকিব, রকিবুল ইসলাম। আপনি ভালো আছেন?
রকিবুল ইসলাম জবাব দিলেন না। ভ্রু চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তিনি বোধহয় তার শরীর স্বাস্থ্য নিয়ে আমার সঙ্গে কথা বলতে চান না। ফাতেমা খালার ম্যানেজারি কতদিন হলো করছেন? বেশি দিন না, 2 মাস। খালার অবস্থা কি? তার মাথা কি পুরোপুরি আওলা হয়ে গেছে, না এখনো কিছু বাকি আছে? কি বলছেন আপনি? মাথা আওলা হবে কেন? গুপ্তধন পেলে মানুষের মাথা আওলা হয়। খালা গুপ্তধন পেয়েছেন। গুপ্তধন এখনো আছে না খরচ করে ফেলেছেন? ম্যানেজার গম্ভীর ভঙ্গিতে বললেন, ম্যাডাম সম্পর্কে আপনার কোনো আলোচনায় আমি যেতে চাচ্ছি না। উনি আপনার খালা। ওনার সম্পর্কে আপনি যা ইচ্ছা বলতে পারেন। আমি পারি না। আমি তার এমপ্লয়ি। আমার অনেক দায়িত্বের একটি হলো তার সম্মান রক্ষা করা। হিমু সাহেব, আপনি অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করছেন। আপনি বরং দয়া করে বাথরুমের লাইনে দাঁড়ান। উত্তরের জানলায় খোলার দরকার নেই। আমি বিসমিল্লা রেস্টুরেন্টে গিয়ে চক্ষুকে নাস্তা দিতে বলে আসছি। ধন্যবাদ। আর আপনি যদি চান আমি আপনার হয়ে লাইনেও দাঁড়াতে পারি। এই বুদ্ধিটা খারাপ না। আপনি বরং লাইনে দাঁড়ান। আমি চট করে রেস্টুরেন্ট থেকে 1 কাপ চা খেয়ে আসি। কোষ্ঠ পরিষ্কারের জন্য খালি পেটে চায়ের কোনো তুলনা নেই। কড়া 1 কাপ চা, চায়ের সঙ্গে একটা আজিজ বিড়ি, ডাইরেক্ট অ্যাকশন। কোষ্ঠের জগতে তোলপাড়। কোষ্ঠ মানে কি জানেন তো? কোষ্ঠ মানে হচ্ছে কঠিন। রকিবুল ইসলাম আমার দিকে তাকিয়ে আছেন। এরকম কঠিন চোখে অনেক দিন কেউ আমার দিকে তাকায়নি। দোতলায় নেমে এলাম। মেসের কেয়ারটেকার হাবিব সাহেব, আড়ালে ডাকা হয় হাবা সাহেব। যদিও তিনি মোটেই হাবা না, চালাকের চূড়ান্ত। সুগার কোটেড কুইনাইনের মতো হাবা কোটেড বুদ্ধিমান। বললেন, হিমু ভাই, আজকের কাগজ পড়েছেন? আমি বললাম, না। ভয়াবহ ব্যাপার। আবার একটা 9 বছরের মেয়ে রেপড হয়েছে। একটু দাঁড়ান, পড়ে শোনাই। এখন শুনতে পারবো না। আপনি ভালো করে পড়ে রাখুন, পরে শুনে নেব। মেয়েটার নাম মিতু, যাত্রাবাড়িতে বাসা। বাবা রিক্সা চালায়। ও আচ্ছা। আমি একটা ফাইলের মতো করছি। সব রেপের নিউজ কাটিং জমা করে রাখছি। ভালো করছেন। হাবা সাহেবের হাত থেকে সহজে উদ্ধার পাওয়া যায় না। ভাগ্য ভালো, তার হাত থেকে আজ সহজেই ছাড়া পাওয়া গেল। ভাগ্য একবার ভালো হওয়া শুরু হলে ভালোটা চলতেই থাকে। অতি সহজে বাথরুমেও ঢুকে পড়তে পারলাম। মনের আনন্দে 2 লাইন গানও গাইলাম। জীবনে পরশ লগন করুণা হেলা, হে গরবিনী। রবীন্দ্রনাথ কি কোনোদিন ভেবেছিলেন তার গান সবচেয়ে বেশি গীত হবে বাথরুমে? এমন কোনো বাঙালি কি আছে যে বাথরুমে ঢুকে 2 লাইনে গুনগুন করেনি? বাথরুমকে ছোট করে দেখার কিছু নেই। জগতের মহত্তম চিন্তাগুলো করা হয় বাথরুমে। আমি অবশ্য এই মুহূর্তে তেমন কোনো মহৎ চিন্তা করছি না। ফাতেমা খালার কথা ভাবছি। হঠাৎ খোঁজ করছেন, ব্যাপারটা কি? ফাতেমা খালার বয়স 50-এর কাছাকাছি। তিনি বেশ সহজ স্বাভাবিক মহিলাই ছিলেন। জর্দা দিয়ে পান খেতেন। আগ্রহ নিয়ে টিভির নাটক, ছায়াছন্দ এবং বাংলা সিনেমা দেখতেন। ম্যাগাজিন পড়তেন। তার ম্যাগাজিন পড়া বেশ অদ্ভুত। মাঝখানের পৃষ্ঠা খুলবেন, সেখান থেকে পড়া শুরু হবে। খালা 2টো ভিডিও ক্লাবের মেম্বার ছিলেন। ক্লাব থেকে লেটেস্ট সব হিন্দি ছবি নিয়ে আসতেন। যে কোনো সময় বিখ্যাত কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলে তিনি যেন অটোগ্রাফ দিতে পারেন, সেই জন্য তিনি একটি কলম এবং ডায়েরি নিয়ে ঘুরতেন। নিউ মার্কেটে একদিন রুটি কিনতে গিয়ে আসাদুজ্জামান নূর সাহেবের দেখা হয়ে গেল। তিনি ফাতেমা খালাকে অটোগ্রাফ দিলেন। জয় হোক আসাদুজ্জামান নূর। আরেকবার এলিফ্যান্ট রোডে দেখা হলো চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে। মৌসুমী ম্যাডাম বোরকা পরেছিলেন। তারপরেও ফাতেমা খালা তাকে চিনে ফেললেন। মৌসুমী ম্যাডামও অটোগ্রাফ দিয়েছেন। মানুষ হও মৌসুমী। খালার জীবন মোটামুটি সুখেই কেটে যাচ্ছিল। সমস্যা বাঁধালেন খালু সাহেব। তিনি ফট করে একদিন মরে গেলেন। ফাতেমা খালার জীবনধারার বিরাট পরিবর্তন হলো। তিনি পুরোপুরি দিশেহারা হয়ে গেলেন। খালাকে দোষ দেওয়া যায় না। যে কোনো মানুষই দিশেহারা হতো। কারণ ছোট খালার মৃত্যুর পর দেখা গেল এই ভদ্রলোক কয়েক কোটি টাকা নানানভাবে রেখে গেছেন। ফাতেমা খালার মতো ভয়াবহ খরচে মহিলার পক্ষেও এক জীবনে এত টাকা খরচ করার কোনো উপায় নেই। ছোট খালু মোহাম্মদ শফিকুল আমিন বিচিত্র মানুষ ছিলেন। ভদ্রলোককে দেখেই মনে হতো মাথা নিচু করে বসে থাকা ছাড়া তিনি কোনো কাজ করেন না। বসে থাকা ছাড়া তিনি আর যা করেন তা হচ্ছে গায়ের চাদর দিয়ে চশমার কাঁচ পরিষ্কার। শীত এবং গ্রীষ্ম 2 সিজনেই তিনি গায়ে চাদর পরতেন, সম্ভবত চশমার কাঁচ পরিষ্কারের সুবিধার জন্য।
ব্যবসায়ী মানুষ মাত্রই উদ্বেগের ভিতর বাস করে, ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমায়। বিয়েবাড়ির হইচইয়ের মধ্যে তিনি এক কোণায় সোফায় পা উঠিয়ে বসে আছেন। মনে হলো তার শীত করছে, কেমন গুটিসুটি মেরে বসা। আমি এগিয়ে গিয়ে বললাম, খালু সাহেব কেমন আছেন? তিনি নিচু গলায় বললেন, ভালো। খাওয়া দাওয়া হয়েছে? তাহলে শুধু শুধু বসে আছেন কেন? চলে যান। তোমার খালার জন্য বসে আছি, একটু দেখবে ও যাবে কি না। মনে হয় না বিয়েবাড়ির মজা ফেলে যাবে। আমি খালাকে খুঁজে বের করলাম। তিনি হতভম্ব গলায় বললেন, পাগল, আমি এখন যাব কি? খাওয়া দাওয়ার পর গান বাজনা হবে, গান শুনবো না? তুই তোর খালুকে চলে যেতে বল, গাড়িটা যেন রেখে যায়। হিমু শোন, তুই একটা উপকার করবি? তোর খালুর সঙ্গে বাসায় চলে যা, আমার অটোগ্রাফের খাতাটা নিয়ে আয়। খাতা ফেলে এসেছ? মাঝে মাঝে এমন বোকামি করি যে ইচ্ছে করে নিজেকেই নিজে চর মারি। চর মেরে চাপার দাঁত ফেলে দিই। বিয়েবাড়িতে বিখ্যাত কেউ এসেছে? তুই কি গাধা নাকি? দেখতে পাচ্ছিস না জুয়েলার্স সাহেব এসেছেন, ওনার স্ত্রী বিপাশা এসেছেন। এরা কতক্ষণ থাকবেন কে জানে। তুই চট করে অটোগ্রাফের খাতা নিয়ে আয়, আমার ড্রেসিং টেবিলের উপরে আছে। শুধু খাতা না, কলমও আনবি। আমি খালু সাহেবের সঙ্গে বাসায় গেলাম। ড্রেসিং টেবিলের উপর থেকে ফাতেমা খালার অটোগ্রাফের খাতা উদ্ধার করলাম। খালু সাহেব গুনে গুনে 7 টাকা দিয়ে দিলেন ফেরার রিক্সা ভাড়া। আমাকে বললেন, রিক্সাওয়ালা 8 টাকা চাইবে, দরাদরি করলে 7 টাকায় রাজি হবে। আমি কিছুক্ষণ বিস্মিত হয়ে খালুর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা। পরদিন খালু সাহেবকে আমি 4 টাকা ফেরত দিয়ে বললাম, শেয়ারে রিক্সা পেয়ে চলে গেছি, 3 টাকা নিয়েছে, আপনার 4 টাকা বাঁচিয়ে দিলাম। তিনি হাসতে হাসতে বললেন, ওই দিন গুনে গুনে 7 টাকা দিয়েছি বলে রাগ করেছ? আমি বললাম, না, রাগ করব কেন? মনে হয় রাগ করেছ। রাগ না করলে এই 4 টাকা ফেরত দিতে আসতে না। যাই হোক, তুমি কিছু মনে করো না। হিসেব করে করে এই অবস্থা হয়েছে। সারাক্ষণ হিসেব করি। গাড়িতে যখন তেল ভরি তখন হিসেব করি কতটুকু তেল নিলাম, গাড়ি কতক্ষণ চলবে, এর আগে কবে তেল নিয়েছি। বুঝলে হিমু, আমি শান্তিমতো 5 টাকাও খরচ করতে পারি না। ওই দিন কি হয়েছে শোনো। গাড়ি করে যাচ্ছি মতিঝিল। শেরাটনের কাছে রেড লাইটে গাড়ি থেমেছে। ফুল বিক্রি করে একটা মেয়ে এসে ঘ্যানর ঘ্যানর শুরু করলো। ফুল নেন, ফুল নেন। আমি মুখ শক্ত করে বসে আছি। হঠাৎ দেখি আমার ড্রাইভার তার পকেট থেকে ফস করে একটা 10 টাকার নোট বের করে মেয়েটাকে দিয়ে দিল। আমি হতভম্ব। ড্রাইভারের কাণ্ড দেখে খুশি হলেন? না। আমার মাথায় ঢুকে গেল, ড্রাইভার কি পয়সা মারছে, তেল চুরি করছে, নতুন টায়ার বিক্রি করে পুরান টায়ার গাড়ি চালিয়ে দিচ্ছে। তা না করলে ফুলওয়ালাকে ফস করে 10 টাকার নোট দেয় কী করে? আপনি ড্রাইভার ছাঁটাই করে দিলেন? ঠিক ধরেছ, নতুন ড্রাইভার নিলাম। আমি অবশ্য এমনিতে এক ড্রাইভার বেশি দিন রাখি না, 4 মাসের বেশি কাউকেই রাখি না। ড্রাইভাররা শুরুতেই চুরি করে না, একটু সময় নেয়। আমি সেই সময় পর্যন্ত তাদের রাখি, তারপর বিদায়। সবই হচ্ছে আমার হিসাব। আমি বাস করি কঠিন হিসেবের জগতে। তার জন্য কি আপনার মন খারাপ হয়? না, মন খারাপ হয় না। আমাকে তৈরি করা হয়েছে এইভাবে। মন খারাপ হবে কেন? সাধুসন্ত মানুষ কি মন খারাপ করে? কেন তারা সাধু প্রকৃতির হলো? না, করে না। কারণ তাদের মানসিক গড়নটাই এমন। আমার বেলাতেও তাই। এই যে তুমি হিমু সেজে পথে পথে ঘুরে বেড়াও, তোমার কি মন খারাপ হয়? না। কফি খাবে? কফিও নিশ্চয়ই আপনার হিসেব করা। আমি খেলে কম পড়বে না? না, কম পড়বে না, খাও। কফি খেতে খেতে তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। ছোট খালু নিজেই কফি বানালেন। টিনের কৌটা খুলে বিস্কিট বের করলেন, কেক বের করলেন। অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, আলসারের মতো হয়েছে। ডাক্তার শুধু চা কিংবা কফি খেতে নিষেধ করেছে। গরু ছাগলের মতো সারাক্ষণই কিছু খাই। আমি হাসতে হাসতে বললাম, নিজের জন্য এক্সট্রা খরচ করতে হচ্ছে, এই জন্য মনটা সবসময় খচখচ করে? খালু সাহেব লজ্জিত মুখে বললেন, হ্যাঁ করে। আচ্ছা খালু সাহেব, আপনার ঠিক কত টাকা আছে বলুন তো? তেমনভাবে হিসেব করিনি। ভালোই আছে। ভালোই মানে কি? বেশ ভালো। কোটির উপর হবে? তা তো হবেই। একটা মানুষের কোটির উপর টাকা আছে, সে নির্বিকার ভঙ্গিতে কফি বানাচ্ছে। ভেবেই আমার শীত শীত করতে লাগলো। অবশ্য আজ এমনিতেই শীত, কোল্ড ওয়েভ। শীতটা টের পাচ্ছিলাম না, এখন পাচ্ছি। খালু সাহেব, চলুন একটা কাজ করি।
এক রাতে আমরা 2টা 15 সিটার মাইক্রোবাস ভাড়া করি। বাস ভর্তি থাকবে কম্বল। শীতের রাতে আমরা শহরে ঘুরব। যেখানে দেখব খালি পায়ে লোকজন শুয়ে আছে, অমনি দূর থেকে তাদের গায়ে একটা কম্বল ছুঁড়ে দিলে লাফ দিয়ে মাইক্রোবাসে উঠে পালিয়ে যাব। যাকে কম্বল দেয়া হয়েছে সে যেন ধন্যবাদ দেওয়ার সুযোগও না পায়। কাজটা কী জন্য করব? সোয়াবের জন্য? বেহেশতে যাতে হুড়পুড়ি পাই? না, সোয়াব টব না। হঠাৎ দামি কম্বল পেয়ে লোকগুলোর মুখের ভাব দেখে মজা পাওয়া। আপনার জীবনে নিশ্চয়ই মজার অংশ কম। যাদের জীবনে মজার অংশ কম তারা অন্যদের মজা দেখে আনন্দ পায়। দুধের স্বাদ ভাতের মারে মেটানোর মতো। খালু সাহেব সিগারেট ধরালেন। শান্ত মুখে সিগারেট টান দিচ্ছেন, কিছু বলছেন না। আমি কফি শেষ করে উঠে দাঁড়ালাম। ছোট খালু আমাকে বিস্মিত করে দিয়ে বললেন, ঠিক আছে, বাস ভর্তি কম্বল দেয়া যাক। কবে দিতে চাও? পুরোটাই তো আপনার উপরে। আপনি যে রাতে ঠিক করবেন সেই রাতেই যাব। চলুন আজই যাই। আজ না, তুমি আগামী সোমবার এসো। রাত 9টার দিকে চলে এসো। একসঙ্গে রাতের খাবার খেয়ে বের হয়ে পড়ব। রাত 12টার দিকে বের হব। ঠিক আছে। আমি কম্বল কিনিয়ে রাখব। 1000-5 কম্বল কিনলে হবে না? অবশ্যই হবে। কম্বল দিয়ে একবার যদি মজা পেয়ে যান তাহলে আপনি কম্বল দিতেই থাকবেন। কে জানে, আপনার নামই হয়তো হয়ে যাবে শফিকুল আমিন কম্বল। খালু সাহেব আমার রসিকতা সম্পূর্ণ অগ্রাহ্য করে নিচু গলায় বললেন, কম্বল দেয়া যেতে পারে। আমার যে মাঝে মাঝে দিতে ইচ্ছা করে না তা না, কেন জানি শেষ পর্যন্ত দেয়া হয় না। সোমবার রাত 12টায় তার কম্বল নিয়ে বের হবার কথা। উনি মারা গেলেন শনিবার সকাল 10টায়। অফিসে যাবার জন্য কাপড় পরেছেন। ফাতেমা খালাকে বললেন, একটা সোয়েটার দাও তো, ভালো ঠান্ডা লাগছে, শুধু চাদরে শীত মানছে না। খালা রান্নাঘরে রান্না করছিলেন। তিনি বললেন, আমার হাত বন্ধ, তুমি নিজে খুঁজে নাও, আলমিরায় আছে, নিচের তাকে দেখো। খালু সাহেব নিজেই সোয়েটার খুঁজে বের করলেন। সোয়েটার পরলেন না, হাতে নিয়ে খাবার ঘরে বসে রইলেন। ফাতেমা খালা রান্নাঘর থেকে বের হয়ে অবাক হয়ে বললেন, কি ব্যাপার, তুমি অফিসে যাওনি? শরীরটা ভালো লাগছে না। তুমি 1 কাপ লেবু চা দাও তো। সোয়েটার হাতে নিয়ে বসে আছো কেন? পড়তে ইচ্ছা করছে না, আশপাশ লাগছে। ফাতেমা খালা আদা চা বানিয়ে এসে দেখেন খালু সাহেব কাত হয়ে চেয়ারে পড়ে আছেন। ক্রিম কালারের সোয়েটারটা তার পায়ের কাছে পড়ে আছে। প্রথম দেখায় তার মনে হলো মানুষটা বুঝি ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আমি সকালবেলাতেই খবর পেলাম, ঠিক করলাম একটু রাত করে খালাকে দেখতে যাব। সন্ধ্যার মধ্যে চিৎকার কান্নাকাটি থেমে যাওয়ার কথা। যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে মৃত্যুর 8 থেকে 9 ঘন্টা পর একটা শান্তি শান্তি ভাব চলে আসে। আত্মীয়স্বজনরা কান্নাকাটি করে চোখের পানির স্টক ফুরিয়ে ফেলে। চেষ্টা করেও তখন কান্না আসে না, তবে বাড়ির সবার মধ্যে দুঃখী দুঃখী ভাব থাকে। যে বাড়িতে মায়ের কোনো সন্তান মারা যায় সে বাড়িতে আমি কখনোই যাই না। সন্তান শোকে কাতর মায়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা হিমুদের দেয়া হয়নি। একমাত্র ব্যতিক্রম সন্তানের মৃত্যুতে মায়ের দুঃখ। আমি রাত 9টার দিকে ফাতেমা খালার বাড়িতে উপস্থিত হলাম। বাড়ি ভর্তি মানুষ। ফাতেমা খালা নাকি এর মধ্যে কয়েকবার অজ্ঞান হয়েছেন, এখন একটু সুস্থ। ডাক্তার রিল্যাক্সেশনের খেয়ে অন্ধকার ঘরে শুয়ে থাকতে বলেছে। তিনি তার শোবার ঘরে শুয়ে আছেন। সেই ঘরে কারোর যাবার হুকুম নেই। হুকুম ছাড়াই আমি শোবার ঘরে ঢুকে গেলাম। খালা আমাকে দেখে হেঁচকির মতো শব্দ তুলে বললেন, হিমু রে, আমার সর্বনাশ হয়ে গেল রে। লেবু চা খেতে চেয়েছিল বুঝলি, ঘরে লেবু ছিল না বলে আদা চা বানিয়ে গিয়ে দেখি এই অবস্থা। নড়ে না, চড়ে না, চেয়ারে কাত হয়ে আছে। মানুষটার শেষ ইচ্ছা পূর্ণ হলো না। সামান্য লেবু চা, তাও খেতে পারল না। ঘরে লেবু ছিল না বুঝলি হিমু, আসলে ছিল। পরে আমি ফ্রিজের দরজা খুলে দেখি ভেজা ন্যাকড়া দিয়ে মোড়ানো 4-5টা কাগজি লেবু। ভেজা ন্যাকড়া দিয়ে মোড়ানো কেন? কাজের মেয়েটা যে আছে জাহিদার মা, সে কি যে বোকা তুই চিন্তা করতেও পারবি না। তাকে একবার বলেছিলাম ভেজা ন্যাকড়া দিয়ে পান মুড়ে রাখতে। এরপর থেকে সে করে কি, যাই পায় ভেজা ন্যাকড়া দিয়ে মুড়ে রাখে। খালা উত্তেজিত ভঙ্গিতে বিছানায় উঠে বসলেন। আমি এখন স্বস্তি বোধ করছি। খালাকে মৃত্যুশোক থেকে বের করে কাজের মেয়ের সমস্যা এনে ফেলে দেওয়া হয়েছে।
হিমু শোন, এই মেয়েটা আমাকে কী যে যন্ত্রণার মধ্যে ফেলে তুই কল্পনাও করতে পারবি না। মাঝে মধ্যে ইচ্ছা করে ওর গায়ে অ্যাসিড ঢেলে দেই। সে কি? তোর খালু মারা গেছে সকাল 10টায়। 11টা থেকে লোকজন আসতে শুরু করেছে। আর তখন জাহিদার মা শুরু করেছে কান্না। আছাড় পিছাড় কান্না। বাড়িঘর ভেঙে পড়ে যায় এমন অবস্থা। আমি তাকে আড়ালে ডেকে নিয়ে বললাম, খবরদার, চোখের পানি, চিৎকার সব বন্ধ। আরেকটা চিৎকার যদি করিস গলা টিপে মেরে ফেলব। কেন? আরে বুঝিস না কেন? তার কান্নাকাটি দেখে লোকজন ভাববে না বাড়ির বুয়া এত কাঁদে কেন? রহস্যটা কি? তার উপর মেয়েটা দেখতে ভালো। এত সাজগোজ, লোকজন উল্টাপাল্টা ভাবতে পারে না? তা তো পারেই। এইসব কথা তো কাউকে বলতেও পারি না। তুই এসেছিস, তোকে বলে মনটা হালকা হলো। চা খাবি? না। খা 1 কাপ চা। তোর সঙ্গে আমিও খাই। যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। আমি তো আর এই অবস্থায় চা দিতে বলতে পারি না। সবাই বলবে স্বামীর লাশ কবরে নামিয়ে চা কফি খেয়ে বিবিয়ানা করছে। ভাঙা দরজারও ছিটকানি আছে। মানুষের মুখের তো আর ছিটকানি নেই। তুই যা, চায়ের কথা বলে আয়। চা খেতে খেতে খালা পুরোপুরি স্বাভাবিক হয়ে গেলেন। কোথায় শোক, কোথায় কি, সব জলে ভেসে গেল। বুঝলি হিমু, তোর সঙ্গে কথা বললে আরাম আছে। তুই যে কোনো কথা সহজভাবে নিতে পারিস। বেশিরভাগ মানুষ তা পারে না। একটা সাধারণ কথার 10টা বাঁকা অর্থ বের করে। এখন থেকে তুই আমাকে পরামর্শ দিবি, বুঝলি? তোর পরামর্শ আমার দরকার। কী পরামর্শ? তোর খালু মেলা টাকা রেখে গেছে। বিলি ব্যবস্থার ব্যাপার আছে। কত টাকা রেখে গেছেন? পুরোপুরি জানি না, আন্দাজ করতে পারছি। ভয়ে আমার হাত পা পেটে ঢুকে যাচ্ছে রে হিমু। কেন? টাকাওয়ালা মানুষের দিকে সবার নজর। তাছাড়া আমি মেয়ে মানুষ। তোর খালির আত্মীয় স্বজনরা এখন সব উদয় হবে। মরা কান্না কাঁদতে কাঁদতে আসবে। তারপর সুযোগ বুঝে হায়নার মতো খুবলে ধরবে। তুমি বড় হায়না হয়ে হা হা করে এমন হাসি দেবে যে হাসি শুনে ওরা পালাবার পথ পাবে না। রসিকতা করিস না। সব দিন রসিকতা করা যায় না। এই বাড়িতে আজ একটা মানুষ মারা গেছে, এটা মনে রাখিস। এখনও কবরে নামেনি। আচ্ছা শোন, কুলখানির একটা ভালো আয়োজন করা দরকার না? অবশ্যই দরকার। এমন খাওয়া আমরা খাওয়াবো যে সবার পেটে অসুখ হয়ে যাবে। পরের 1 সপ্তাহ ওর স্যালাইন খেতে হবে। খালা গম্ভীর গলায় বললেন, হিমু, তুই আবার ফাজলামো শুরু করেছিস। তোকে অসহ্য লাগছে। একটা মৃত মানুষের জন্য তোর সম্মান থাকবে না? তুই কি অমানুষ? ঠিক জানি না খালা। আমি কি তা পরে সবাই মিলে ঠিক করলেই হবে। আপাতত এসো কুলখানির মেনু ঠিক করি। তুমি কি খেতে চাও? আমি কি খেতে চাই মানে? ফাজিল বেশি হয়েছিস। ধরাকে সরাজ্ঞান করছিস। আমার সঙ্গে রসিকতা? তুই এক্ষুনি বিদায় হ, এই মুহূর্তে। চলে যাব? খালা রাগে জ্বলতে জ্বলতে বললেন, অবশ্যই চলে যাবি। আমি কি খেতে চাই জিজ্ঞেস করতে তোর মুখে বাঁধল না? শোন হিমু, আর কোনো দিন তুই এ বাড়িতে আসবি না। আমি খুবই সহজভাবে বললাম। তুমি ডাকলেও আসবো না? খালা তীব্র গলায় বললেন, না, আসবি না। তোর জন্য এ বাড়ির দরজা বন্ধ। হাবার মতো বসে আছিস কেন? চলে যেতে বললাম, চলে যা। আমি চলে এলাম। খালা আর ডাকলেন না। আমিও গেলাম না। 2 বছর হয়ে গেল। ফাতেমা খালা কাটায় কাটায় 2 বছর পর ডেকে পাঠিয়েছেন। আমি আবারও যাচ্ছি। তার মধ্যে কী পরিবর্তন দেখব কে জানে। ম্যানেজার সাহেবকে দেখে শঙ্কিত বোধ করছি। মনে হচ্ছে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবো। কে জানে, হয়তো দেখব শাড়ি ফেলে দিয়ে স্কার্ট টপ ধরেছে, চুল বব করিয়ে ফেলেছেন, মাথায় সাদা চুলে আগে মেহেন্দি দিতেন, এখন সম্ভবত ব্লিচ করাচ্ছেন। ম্যানেজার সাহেব। জি। ফাতেমা খালা, আপনার ম্যাডাম আছেন কেমন? ভালো আছেন। গ্যাসের প্রবলেম হচ্ছে, চিকিৎসার জন্য শীঘ্রই সিঙ্গাপুর যাবেন। গ্যাসের প্রবলেম মানে কি? পেটে গ্যাস হচ্ছে? জি। খুবই দুঃসংবাদ। মেয়েদের পেটে গ্যাস একেবারেই মানায় না। গ্যাসের জন্য সিঙ্গাপুর যেতে হচ্ছে? গ্যাসটাকে তুচ্ছ করে দেখবেন না। গ্যাসের প্রবলেম থেকে অন্যান্য মেজর প্রবলেম হয়। গ্যাস বেশি হলে উপরের দিকে ফুসফুসের ডায়াফ্রামে চাপ দেয়, হার্টের ফাংশনে ইন্টারফেয়ার করে। আমি বিস্মিত গলায় বললাম, ভাই, আপনি তো মনে হচ্ছে জ্ঞানী ম্যানেজার, ডাক্তারিও জানেন। ভদ্রলোক আমার রসিকতা পছন্দ করলেন না, গম্ভীর হয়ে গেলেন। সারা পথে তার সঙ্গে আমার আর কোনো কথাবার্তা হলো না। এবার একটা সিগারেট ধরিয়েছিলাম।
ম্যানেজার সাহেব কঠিন গলায় বললেন, গাড়িতে এসি চলছে, সিগারেট ফেলে দেন। আমি বড়ই সুবোধ ছেলে হয়ে গেলাম, সিগারেট ফেলে দিলাম। ফাতেমা খালাকে দেখে আমি ছোটোখাটো একটা চমক খেলাম। স্কার্ট টপ না, তিনি সাধারণ শাড়ি ব্লাউজই পরে আছেন। সাধারণ মানে বেশ সাধারণ, সুতি শাড়ি, হালকা সবুজ রঙে সাদা সুতার কাজ করা। তারপরও তাকে দেখে চমকাবার কারণ হচ্ছে তাকে খুকি খুকি দেখাচ্ছে। মনে হচ্ছে 10 বছর বয়স কমে গেছে। মুখ হাসি হাসি, পান খেয়েছেন বলে ঠোঁট লাল হয়ে আছে। সারা শরীরে সুখী সুখী ভাব, চোখে সোনালি ফ্রেমের চশমা। খালা বললেন, হা করে কি দেখছিস? তোমাকে দেখছি, তোমার ব্যাপারটা কি? কি ব্যাপার জানতে চাস? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? খুকি খুকি দেখাচ্ছে, মনে হচ্ছে 10 বছর বয়স কমিয়ে ফেলেছ। ফাজলামো করিস না হিমু। ফাজলামো করছি না, আমার এই হলুদ পাঞ্জাবির শপথ। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স 20 বছর কমে গেছে। একটু আগে তো বললি 10 বছর কমেছে। শুরুতে 10 বছর মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে 20। ব্যাপারটা কি? খালা আনন্দিত গলায় বললেন, ফুড হ্যাবিট চেঞ্জ করেছি। এখন একবেলা ভাত খাই, শুধু রাতে। তাও গাদাখানিক খাই না। চায়ের কাপের 1 কাপ ভাত, আতপ চালের ভাত। দিনে শাকসবজি ফলমূল খাই, সেই সঙ্গে ভিটামিন। কি ভিটামিন? ভিটামিন ই, অ্যান্টি এজিং ভিটামিন। খুব কাজের। ভিটামিন ই ক্রিম পাওয়া যায়, ওই ক্রিম মুখে মাখি। গুলশানে একটা হেলথ ক্লাবে ভর্তি হয়েছি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। এক্সারসাইজের পর শোয়ানোর পর 8 ঘন্টা সুইমিং করি। শোয়ানোটা শরীরে ফ্যাট কমানোর জন্য খুব উপকারী। শোয়ানোটা কি? স্টিম বাথ। 10-15 মিনিট স্টিম বাথ নিলে শরীর পুরোপুরি রিল্যাক্সড হয়ে যায়, টেনশন কমে। সুস্থ থাকার প্রধান রহস্য টেনশন ফ্রি থাকা। শোয়ানো নিয়ে তুমি যে টেনশন ফ্রি হয়েছ, এটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে এবং খুবই ভালো লাগছে। তোমাকে মায়াবতী লাগছে। তবে তোমার ম্যানেজার বলছিল তুমি নাকি মায়াবতীর সঙ্গে সঙ্গে গ্যাসবতী হয়েছ। গ্যাস ছেড়ে আসার জন্য সিঙ্গাপুর যাচ্ছ। খালা গম্ভীর গলায় বললেন, গ্যাসবতী হয়েছি মানে? কী ধরনের কথা বলছিস? গুরুজনদের সঙ্গে কথা বলার সময় সম্মান রেখে কথা বলবি না? আমি তোর খালা না? আমি কি তোর ইয়ার বান্ধবী? অবশ্যই তুমি আমার খালা, ধনবতী খালা। আমাকে ডেকেছ কেন বলো? তাড়াহুড়া করিস না। বলবো। তোকে খুব জরুরি কাজে ডেকেছি। গুছিয়ে না বললে তুই বুঝবি না। সময় নিয়ে বলতে হবে। তুই তো একেবারে কাকের মতো হয়ে গেছিস। খুব রোদে রোদে ঘুরিস। ঘুরি। আজকের জন্য ঘোরাঘুরি বাদ দে। বাড়িটা নতুন করে ঠিকঠাক করেছি, ঘুরে ফিরে দেখ, মজা পাবি। সপ্তাহখানেক পরে এলে সোয়ানা পাবি। আর্কিটেক্টে ডেকে সোয়ানা বানাতে বলে দিয়েছি। রোজ রোজ গুলশানে গিয়ে পোষায় না। ভালো করেছ। সোয়ানাটা বানানো হলে তোর যখন ইচ্ছা করে সোয়ানা নিয়ে যাবি। দারোয়ানকে বলে দেব, আমি না থাকলেও ঢুকতে দেবে। থ্যাংক ইউ। একটা সুইমিং পুল দেবার ইচ্ছা ছিল। আর্কিটেক্ট বলল সম্ভব না, জায়গা নেই। ছাদের উপর যে করব সে উপায়ও নেই। সুইমিং পুলের লোড নেওয়ার মতো স্ট্রাকচারাল স্ট্রেংথ বাড়ির নেই। নতুন বাড়ি করছো না কেন? নতুন বাড়ি করার কথা মাঝে মাঝে মনে হয়। বাড়ি করা কোনো ব্যাপার না। গুলশানে তোর খালু জায়গা কিনে রেখেছিল। ভাবলাম কি দরকার, পুরনো বাড়িতে তো ভালোই আছি। তাছাড়া তোর খালুর স্মৃতি এই বাড়িতে আছে। মানুষটা তো হারিয়ে গেল, তার স্মৃতিটা থাক। কি বলিস? ঠিকই বলেছ। আমার ম্যানেজার কেমন দেখলি? স্যুট পরা ম্যানেজার? আমিই বলেছি স্যুট পরতে, স্মার্ট লাগে। পায়জামা পাঞ্জাবি পরা একটা লোকের কথায় মানুষ যতটা গুরুত্ব দেয়, স্যুট পরা মানুষের কথায় তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়। মানুষটাকে তার উপরেও কিছুটা নির্ভর করে। নেংটি পরা মানুষের কথাও লোকজন খুব গুরুত্ব দিয়ে শোনে, যদি মানুষটা হয় মহাত্মা গান্ধী। ফালতু কথা বলিস না তো হিমু। মহাত্মা গান্ধীকে আমি ম্যানেজার হিসেবে পাবো কিভাবে? আমি যা পেয়েছি তাই ভালো। খুব চালাক চতুর ছেলে। মাছির মতো চারিদিকে চোখ, সব দেখছে। সমস্যা হলে নিজেই ডিসিশন নিচ্ছে। তেমন প্রয়োজন হলে আমাকে জানাচ্ছে। কোটি কোটি টাকার ব্যাপার, বুঝতেই তো পারিস। টাকা এখনো খরচ করে শেষ করতে পারোনি? কি বলছিস তুই? তোর কি ধারণা হাতে টাকা পেয়ে 2 হাতে উড়াচ্ছি? খুব ভুল ধারণা। খরচ তো অবশ্যই করছি, টাকা তো খরচের জন্যই।
ব্যাংকে জমা রেখে টাকার ডিম পাড়ানোর জন্য না, তবে খরচ টরচ করেও তোর খালু যা রেখে গেছে সেটাকেও বাড়িয়েছি। গুলশানের এত বড় জায়গা শুধু শুধু ফেলে রেখেছিল, রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দিয়েছি। আমাকে 4টা ফ্ল্যাট দিচ্ছে, প্লাস 1 কোটি টাকা ক্যাশ। বুলবুলি সব ব্যবস্থা করেছে। বুলবুল তোমার ম্যানেজার? হুম। ভালো নাম রকিবুল ইসলাম, ডাক নাম বুলবুল। আমি বুলবুলই ডাকি। বুলবুল সাহেব তাহলে তোমার ডান হাত? তা বলতে পারিস। খুব ওস্তাদ ছেলে। হঠাৎ করে তোর খালুর এক আত্মীয় সেদিন বের হলো, সৎ বোন। সম্পত্তির ভাগ নিয়ে হইচই শুরু করলো। ছোট আদালতে মামলাও করে দিল। বুলবুল তাকে এমন প্যাচে ফেলেছে যে তার 14টা বেজে গেছে। এখন কেঁদে কুল পাচ্ছে না। আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তামান্নাকে বললাম, বলে দাও আমার সঙ্গে দেখা হবে না। তারপরেও যাবে না, শুরু করেছে কান্নাকাটি। আমি তামান্নাকে বললাম, যেভাবে পারো ওই মহিলাকে বিদায় করো। একবার বলেছি দেখা করব না, দেখা করব না। তামান্না আবার কে? ও আচ্ছা, তামান্নার কথা তো তোকে বলা হয়নি। আমার পিএ। বুলবুল যেমন শক্ত, তামান্না তেমনি নরম। উঁচু গলায় কাউকে কোনো কথা বলা তার পক্ষে সম্ভব না। তুই তার সঙ্গে একটু কঠিন হয়ে কিছু বলবি, অমনি দেখবি মেয়ের চোখ ছলছল করছে। তামান্নাকে দেখছি না তো? দেখবি। আজ মঙ্গলবার তো, ওর আসতে দেরি হবে। মঙ্গলবার সে তার সংসারের জন্য বাজার করে। সংসার মানে ভাই বোন মা বাবার সংসার। তামান্না বিয়ে করেনি। বিয়ে করবেই বা কীভাবে? ঘাড়ে এত বড় সংসার। যাই হোক, ওকে নিয়ে আর তোকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। আমি ঘাবড়ে গিয়ে বললাম, এই জন্য তুমি আমাকে আনিয়েছ? খালা হাসি মুখে বললেন, তোকে আনিয়েছে অন্য কারণে, সেটা এখন না, পরে বলবো। তার সঙ্গে তামান্নার সম্পর্ক নেই। যাই হোক, তুই তামান্নাকে দেখ, তার সঙ্গে কথাবার্তা বল। সারা জীবন পথে পথে ঘুরবি নাকি? হিমুগিরিতেও অনেক দিন করলি। ঘর সংসার করবি না? মুসলমান ধর্ম হিন্দু ধর্ম না, সংসার ধর্মই আসল ধর্ম। মেয়েটা দেখতে কেমন? সাধারণ বাঙালি মেয়ের মতো। সাধারণের চেয়ে একটু ডাউনও হতে পারে, তবু খুব বেশি ডাউন না, চলে। আর তুই নিজেও তো বাগদাদের রাজপুত্র না। চেহারা করেছিস কাকের মতো, চাকরি নেই, কিছু নেই। কাকের মতোই এটোকাটো কুড়িয়ে খাচ্ছিস। যে মেয়ে তোকে বিয়ে করতে রাজি হবে, বুঝতে হবে তার ব্রেনের সমস্যা। তামান্না তো তাহলে রাজি হবে না। সেটা আমি দেখব। তুই একটা কাজ কর, হাত মুখ ধুয়ে মোটামুটি ভদ্র ভাব ধরার চেষ্টা কর। এখনও খালি পায়ে থাকিস? হুম। দাঁড়া, স্যান্ডেল কিনে দিচ্ছি। আচ্ছা শোন, এক কাজ কর, আমি বুলবুলকে বলে দিচ্ছি, ও তোকে স্যান্ডেল কিনে দেবে। নাপিতের দোকান থেকে চুল কাটিয়ে আনবে। ভালো একটা পাঞ্জাবি কিনে দেবে। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। খালা ম্যানেজারকে কী সব বললেন, নিচু গলায় বললেন। আমি কিছুই শুনলাম না। ম্যানেজার সাহেব কর্মী মানুষ। তিনি প্রথমে আমার চুল কাটালেন। চুল কাটার সময় সামনে উপস্থিত থাকলেন এবং ক্রমাগত নাপিতকে ডিরেকশন দিতে লাগলেন। পিছনটা আরেকটু ছোট, সামনে বড়। জুলফি আরেকটু রাখো। চুল কাটাকে মনে হচ্ছিল শিল্পকর্ম, এবং তিনি একজন মহান শিল্প নির্দেশক। চুল কাটার পর শ্যাম্পু করা হলো, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো হলো। তারপর আমরা গেলাম স্যান্ডেল কিনতে। নিউ এলিফ্যান্ট রোড থেকে মেড ইন ইতালি স্যান্ডেল কিনলাম। মাখনের মতো মোলায়েম স্যান্ডেল। স্যান্ডেল জোড়া যেন গনগন করে গাইছে, চরণ ধরিতে দিও গো আমারে। পাজামা পাঞ্জাবি কেনা হলো। পাঞ্জাবির উপর ফেলে রাখার জন্য চাদর, সুতির চাদর, তবে সুন্দর কাজ আছে। ম্যানেজার সাহেব বললেন, চলুন চশমা কিনে দেই। আমি বিস্মিত হয়ে বললাম, চশমা কেন? আমার তো চোখ খারাপ না। ম্যানেজার বিরক্ত মুখে বললেন, চোখ খারাপের চশমা না, গেট আপ চেঞ্জের চশমা। অনেক মানুষ আছে চশমা পরলে তাদের গেট আপে বিরাট পরিবর্তন হয়। আমার চেহারায় মাংকি ভাব আছে তা জানতাম না। আমি শুধু বললাম, ও আচ্ছা। আপনি যেভাবে ও আচ্ছা বললেন তাতে মনে হলো আপনি আমার কথা বিশ্বাস করলেন না। কথা সত্য, গলায় টাই পরলে মানুষকে একরকম লাগে, আবার টাইয়ের বদলে কাঁধে চাদর ফেললে অন্যরকম লাগে। তেমনি চশমা পরলে লাগবে একরকম, চশমা না পরলে লাগবে আরেক রকম। সুন্দর ফ্রেম দেখে 0 পাওয়ারের একটা চশমা কিনে দিই, চলুন। চলুন। আমি ভোল পাল্টে ফেললাম, চশমা পরলাম। পাঞ্জাবি বললে নতুন পাঞ্জাবি পরলাম। ড্রেসিং রুম ছিল না বললে পায়জামা বদলানো গেল না। কাঁধে ফেললাম চাদর। ম্যানেজার সাহেব ক্রিটিকের মতো শুকনো গলায় বললেন, আপনাকে দেখতে ভালো লাগছে,
বেশ ভালো লাগছে, প্রেজেন্টেবল। শুধু চুল কাটাটা তেমন ভালো হয়নি। আজকালকার নাপিত চুল কাটতে জানে না। চলুন আরেকবার কেটে আসি। মনে আফসোস রাখা ঠিক না। ম্যানেজার সাহেব বললেন, না থাক, দেরি হয়ে যাচ্ছে, চলুন যাই। বাড়ি ফিরলাম। আমাকে দেখে ফাতেমা খালা মুগ্ধ গলায় বললেন, আরে তোকে তো চেনা যাচ্ছে না, তোর চেহারা থেকে চামচিকা ভাবটা মোটামুটি চলে গেছে। আমি কদমবুসি করে ফেললাম। খালা বললেন, ও কি, সালাম করছিস কেন? নতুন জামাকাপড় পরেছি এই জন্য। তামান্না কি এসেছে খালা? না, আজ আসবে না, ওর বাসায় সমস্যা হয়েছে। ওর ছোট ভাইটা রিকশা থেকে পড়ে সিরিয়াস ব্যথা পেয়েছে। তামান্না ওকে নিয়ে গেছে হাসপাতালে। পুরো পরিবারটা মেয়েটার ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে। একা সে কদিক সামলাবে? দুর্গার মতো তার তো আর 4টা হাত না, 2টা মোটে হাত। খালা, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। এত ঝামেলা করে গেট আপ চেঞ্জ করা হলো, কোনো কাজে লাগলো না। তামান্নার সঙ্গে দেখা হলো না। এক কাজ করলে হয় না? ঠিকানা দাও, বাসায় চলে যায়। বাসায় গিয়ে কী করবি? তামান্নাকে বলবো আমাকে ফাতেমা খালা পাঠিয়েছেন। আপনার ছোট ভাই রিকশা থেকে পড়ে ব্যথা পেয়েছে, ওই ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছেন। তামান্নার ছোট ভাইটার নাম কি খালা? জামান। জামানের বয়স কত? 5 বছর। জামানের জন্য বেলুন টেলুন জাতীয় কোনো গিফট নিয়ে গেলে কেমন হয় খালা? তুই কি সত্যি যাবি? অবশ্যই। যাক, তোর মধ্যে কিছু চেঞ্জ তাহলে এসেছে। আমি ভেবেছিলাম তুই আর বদলাবি না। বাসার ঠিকানা দাও, রিকশা ভাড়া দাও, ঘুরে আসি। তামান্নার বাসায় উপস্থিত হওয়াটা বাড়াবাড়ি হবে। আমি ব্যবস্থা করব, তুই চিন্তা করিস না। যে জন্য তোকে ডেকে আনলাম সেটি তো বলা হলো না। কখন বলবে? আয়, শোবার ঘরে আয়, বলি। ফাতেমা খালা শোবার ঘরে বসে আছি, খালা খাটে, আমি খাটের সঙ্গে লাগোয়া চেয়ারে। খালা কথা বলছেন ফিসফিস করে। দরজাও ভেজিয়ে দেওয়া হয়েছে। ঘর আধো অন্ধকার, কেমন ষড়যন্ত্র ষড়যন্ত্র ভাব। মিলিটারি কু যখন হয় তখন সম্ভবত জেনারেলরা এইভাবে কথা বলেন। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও বেশি বেশি গল্প শোনার জন্য শেয়ার করে অন্যদেরকেও আগ্রহ করে তুলতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।